পরিষ্কার আছে? দক্ষিণের ঘর যেমন আছে তেমন আছে। তাড়াতাড়ি আরেকবার পরিষ্কার করে ফেলো। উনি এখন থেকে ওই ঘরে থাকবে। যাও পাল্টাই করো। যাই। এই ফ্ল্যাটে আমি থাকি। আপনার থাকার জন্য একদম আলাদা ঘরের ব্যবস্থা করেছি। আপনি নিজের মনে থাকতে পারবেন, কেউ আপনাকে বিরক্ত করবে না। আমি হ্যাঁ বলুন। গোপাল থাকে এখানে। আমার গোপাল। নিশ্চয়ই, পৃথিবীর সর্বত্রই তিনি থাকেন। গোপাল থাকে, গোপাল। হ্যালো, হ্যাঁ একটু আগেই আমরা ফিরেছি। আমরা মানে আমি আর একজন মহিলা। বৃন্দাবনে দেখা হয়েছিল, সঙ্গে নিয়ে এলাম। ও নীলা, উল্টো পাল্টা কিচ্ছু বলছি না। আচ্ছা শোনো, যাই। কেউ একজন এসেছে বোধ হয়। হ্যাঁ আমি রাখছি, আমি পরে কথা বলছি। হ্যাঁ ও আপনি আসুন আসুন, আপু এসে গেছে। বসুন বসুন। কি ব্যাপার, কলকাতা মেয়েটা মন টিকলো না, সাত তাড়াতাড়ি চলে এলেন। আরে সেই জরুরি তলব। বসুন। কি ব্যাপার? একটা বিষয়ে আপনার সাহায্য দরকার। সাহায্য? চেক বইটা সঙ্গেই এনেছি, বলুন কত? আপনি টাকা ছাড়া কিছুই ভাবতে পারেন না, না? শুনুন, আপনাকে আমার হয়ে একটা বিজ্ঞাপন দিতে হবে। কিসের বিজ্ঞাপন? সুশীলা দেবী নামে এক বিধবা, তাকে 60 বছর আগে তার বাপের বাড়ি অথবা শ্বশুর বাড়ি থেকে বৃন্দাবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সুশীলা দেবীর আত্মীয় বা পরিচিত যদি কেউ জীবিত থাকেন, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে বিজ্ঞাপন ঘোষণা দেবে। কিসটা কি বলুন তো? নতুন কোনো উপন্যাসের পর? নারায়ণ বাবু, জীবনে যা ঘটে তা কোনো লেখক কল্পনাও করতে পারে না। ঈশ্বরের চেয়ে বড় লেখক আর কেউ নেই। আচ্ছা, বিজ্ঞাপনটা কিছু সমস্ত মেজর কাগজে দেবে, আর ওই বাবুর যা খরচ হবে আমার রয়্যালটি থেকে নিয়ে নেবেন। ওটা নিয়ে পরে ভাববো। কিন্তু এই সুশীলা দেবীর সন্ধান আপনি পেলেন কি করে? কোথায় থাকেন তিনি? বৃন্দাবনে থাকতে মন্দিরের প্রসাদ খেয়ে গত 60 বছর বেঁচেছি। গোপাল ছাড়া আর কারোর নাম মনে রাখতে পারেন না। ওর এই নামটা আমি অনেক চেষ্টার পরে আর এক বৃদ্ধার কাছে জানতে পেরেছি। ওর ঠিকানা কেউ জানেন না। ওর এখন একমাত্র বাসনা গোপালের করুণা পেয়ে পৃথিবী থেকে চলে যাওয়া। কিন্তু তার আগে আমি ওর শিকড়টা জানতে চাই। 60 বছর আগে যখন গেছেন, ওনার বয়স তো 80-র কাছাকাছি হবে। আমরা এসব করতে না করতেই তো উনি চলে যেতে পারেন। না, কারণ ওনাকে আমি ফ্ল্যাটে নিয়ে এসেছি। হ্যাঁ, বৃন্দাবন থেকে ওই বৃদ্ধাকে আপনি কলকাতায় নিয়ে এলেন? পারেনও আপনি। উনি এলেন? ওর যা অবস্থা, তাতে বৃন্দাবন আর কলকাতার পার্থক্য তো বুঝছেন না। ট্রেন কাজ করছে না? না না, সেসব ঠিক আছে, হয়তো বুঝতে চাইছেন না। এখানে নিয়ে আসার পর ওকে ধাতস্থ করতে আমার বেশ সময় লেগেছে। আমার কথায় কাজ হচ্ছিল না। রতনের চেষ্টায় শেষ পর্যন্ত থান পাল্টেছেন, স্নান করেছেন। প্রথমে তো এই বাড়ির কিছুই খেতে চাননি, পরে রতন প্রসাদ বলে সুজির পায়েস খাইয়েছে। একটা কথা জানতে চাইছি, যে এই ঝামেলা বাড়িতে আনলেন কেন? কারণ আমার এটাকে ঝামেলা বলেই মনে হয়। আচ্ছা, আপনি বিজ্ঞাপনটা দিচ্ছেন? নিশ্চয়ই। আপনি একটা ড্রাফট করে দিন। আমি ড্রাফট করে রেখেছি, এটা পড়ে ঠিকঠাক করে নেবেন। আচ্ছা আচ্ছা, কোনো মার্ক অফ আইডেন্টিফিকেশন আছে? এই ধরুন মুখে বা হাতে কোনো কাটা দাগ অথবা হাঁচি, চোখ নাক কানের অ্যাবনর্মালিটি, যা দেখে লোকে চাপ করে বুঝতে পারে যে ইনি তাদের আত্মীয়? না,
মনে পড়ছে। আসলে ওর শরীরের চামড়া এত কুঁচকে গেছে যে কোনো কালে কিছু থাকলেও এখন তা ধরা মুশকিল। একবার ওকে দেখতে পারি? একদম নয়। রতন ছাড়া অন্য কাউকে দেখলে খুব আপসেট হয়ে পড়ছে, এমনকি আমাকে দেখলেও সহজ হয় না। তাহলে দরকার নেই। কিন্তু অনিল বাবু, একটা কথা কি ভেবে দেখেছেন? 60 বছর আগে যারা ওকে বাড়ি থেকে বিতাড়িত করেছিল, এতগুলো বছরে যারা ওর কোনো খোঁজ খবর নেয়নি, আজকে তারা বেঁচে না থাকলেও তাদের ছেলে মেয়েরা কি ইন্টারেস্টেড হবে? জানি না, লেটস টেক এ চান্স। আচ্ছা ধরুন, ধরুন কেউ চিনতে পারে, তাকে অনুরোধ করব ওকে নিশ্চয়ই ওর জায়গাটা ফিরিয়ে দিতে। সেটা যে রাজি হবে কিনা তাতে সন্দেহ আছে। আচ্ছা চল। আসছি। ও তুমি, এসো এসো। আমার সঙ্গে রসিকতা করে খুব আনন্দ পাও, তাই না? অতটা দুঃসাহস কি আমার আছে? বাহ, আর কিভাবে আমাকে অপমান করবে? এরকম মার মুখে হয়ে এলে আমার অপরাধটা কি? হঠাৎ বললে শ্রীকৃষ্ণকে নিয়ে কি লিখবে, তাই মথুরা বৃন্দাবন যাচ্ছ। আমাকে একবার অফার করলে না সঙ্গে যাওয়ার ব্যাপারে। আমি চুপ করো, আমি আগে শেষ করি। আমি যখন এ বাড়ি থেকে চলে গিয়েছিলাম তখন তোমার সঙ্গে আমার কি চুক্তি হয়েছিল? সম্পর্ক নষ্ট করব না। কারেক্ট। আমাদের দুজনের সব বিষয়ে প্রায় মতান্তর হচ্ছে, রোজ ঝগড়া ভালো লাগছে, তার চেয়ে আলাদা থাকাই ভালো। আলাদা থাকতে থাকতে যদি বুঝতে পারি আমাদের দুজনের দুজনকে প্রয়োজন, তাহলে আমি আবার চলে আসবো, তাই তো? নিশ্চয়ই। আজকাল তুমি আমাকে ফোন করো না বললেই চলে, যা করার আমিই করি। মাস তিনেক আগে তোমার অসুখের সময় আমি এসে 3 দিন থেকে গিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল। না না, লাগেনি, মিথ্যে কথা। লাগলে বৃন্দাবন থেকে একটি মহিলাকে আমার অনুপস্থিতিতে এই বাড়িতে এনে তুলতে নাও। ও ও মানে? আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি, উত্তর দাও। খুঁজছি, তার সঙ্গে তোমার কি সম্পর্ক? সম্পর্কটা যে কি তা আমি নিজেও জানি না। এসব প্রশ্নের জবাব তুমি ওর কাছে চাইতে পারো। ছি, নীলা, নীলা ভদ্র মহিলার বয়স 80-র আশেপাশে। 60 বছর আগে বিধবা হয়েছিল। তার জায়গা হয়েছিল বৃন্দাবনের রাস্তায়, এককালে যেখানে যেখানে ওই বাঙালি বিধবাদের নির্বাসনে পাঠানো হতো। নিজের কথাটা ওর মনে ছিল না, বাপের বাড়ি শ্বশুর বাড়ির ঠিকানাও ভুলে গিয়েছিলেন। ওর জীবনে শুধু একটাই নাম, গোপাল। না না, তোমার লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। আসলে আসলে অনেক ছেলেবেলায় মাকে হারিয়েছিলাম। আমার জেঠিমা আমায় গোপাল বলে ডাকতেন, জানো, ছেলেবেলায়। এই বৃদ্ধাকে দেখে আমার মনে হয়েছিল ওকে ওর জায়গাটা ফিরিয়ে দিতেই হবে। উনি কোন ঘরে আছেন? দক্ষিণের ঘরে। ও, কিন্তু রতন ছাড়া অন্য কাউকে ঠিক মেনে নিতে পারছেন না। তোমাকে তাই বলে রাখি, যদি বিরূপ প্রতিক্রিয়া দেখো কিছু মনে করো না। ঠিক আছে। আরে আরে আসুন কার কার কি হয়েছে? আসুন, বসুন বসুন বলছি। মা, এটা খেয়ে নাও।
একটু খই দুধ দেবো, তারপর কিচ্ছু খেতে হবে না। একটু খা, না। একটু মা। রতন, বৌদি হ্যাঁ, গ্লাসটা আমাকে দাও। আপনি যাও। যাও। আমার নাম নীলা। মুখ ঘোরালে চলবে না, তোমার খুব কষ্ট হবে। বুঝতে পারছেন? গোপাল আমাকে আপনার কাছে পাঠিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, যার জন্য কাঁদছেন তার কথা শুনবেন না? হ্যাঁ, গোপাল আমাকে বললো আমার মায়ের কাছে যাও। তাই কইলাম। হ্যাঁ, এটা না খেলে গোপাল খুব কষ্ট পাবে। আমি খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি। আপনি মুখটা তুলুন, তুলুন। আরেকটু, 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 আরেকটু। আমার নাম নীলা। কেন কেন? এখানে গঙ্গা আছে, আর আপনার কিছু হলে গোপালের কি হবে? হ্যাঁ, যখন গোপাল উঠবে তখন ঠিক আপনার ব্যবস্থা হবে। ততক্ষণ গোপাল বলেছে আমার কথা শুনতে। হ্যাঁ, না, ভয় নেই, তুমি ডাকো না। গোপালই ওকে আসতে বলেছে। আসুন। কেমন আছেন মা? হয়নি হয়নি হয়নি। দেখি মা, দেখি হাত দেখি। দেখি মা, চোখে দেখি, চোখে দেখি। খুব ভালো আছেন মা, খুব ভালো আছেন। আসুন। দেখুন, আমি এই মুহূর্তে ওনাকে বিশেষ কোনো ওষুধ দিতে চাইছি না। সঠিক কোনো অসুখ জানা না গেলে ওষুধ দিয়েও বিশেষ কোনো লাভ হবে না। দিনের পর দিন না খেয়ে খেয়ে শরীরের যা হাল করেছে, তাতে ওষুধ দিয়েও কোনো অলৌকিক কাজ হবে সেটা আশা করি। সুস্থ হয়ে উঠবেন, তখন একবার আমি এসে দেখা করে যাব। রতন, রতন, বলুন। বৌদি কোথায় রতন? বৌদি? হ্যাঁ, বৌদি বৌদি ম্যাজিক জানে। ম্যাজিক জানে? হ্যাঁ, আমি যা চেষ্টা করে পারিনি তা বৌদি একেবারে পেরে গেলেন। এখন বুড়িমা বৌদিকে আঁকড়িয়ে ধরে বসে আছে। বৌদি যা বলছেন বুড়িমা তাই করছেন। আমাদের আর কোনো চিন্তা নেই। না না, চিন্তা নেই বললে তো আর হবে না। সন্ধে হয়ে গেছে, ওকে বাড়ি ফিরতে হবে। যা, ওকে মনে করে দিতে যাক। ঠিক আছে, যাচ্ছি।
নারায়ণবাবু বলুন। আচ্ছা, সব কাগজে চলে গেছে। টিভিতে, আরে টিভিতে তো অনেক খরচ। আচ্ছা আচ্ছা, বিজ্ঞাপন না দেখিয়ে নিউজ হিসেবে টেলিকাস্ট করবেন। ও, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি ব্যাপার, তুমি নাকি আমাকে এখনই চলে যেতে বলেছো? না মানে, সন্ধ্যের পর তোমার যাতায়াত করতে অসুবিধা হবে বলে রতনকে বলেছি মনে করিয়ে দেবে। তোমাকে তো ফিরতে হবে। দেখো, আমি এখনো তোমার আইনসম্মত স্ত্রী। এ বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আমার রয়েছে। আমি কখন যাব, কতক্ষণ এখানে থাকবো, তা নিয়ে দয়া করে মাথা ঘামিও না। বেশ, আর ঘামাবো না। একজন অসহায় মানুষকে বৃন্দাবন থেকে তুলে এনে ঘরে বন্দি করে রেখেছো। একবারও ভাবনি তার একটু ভরসা দরকার, সহানুভূতি প্রয়োজন। ও হ্যাঁ, ডাক্তার কি বলে গেলেন? আপাতত পুষ্টিকর খাবারের দরকার। মাসখানেক পরে দরকার হলে চিকিৎসা শুরু করবে। সম্ভবত ভালোভাবে পরীক্ষা করতে পারেন। ও, কি কি খেতে দিতে বলেছেন? এই যা, আমিও জিজ্ঞেস করতে ভুলে গেছি। বাহ বাবা বাবা বাহ। শোনো, হ্যাঁ, ওর ঘরে কাউকে হুটহাট করে পাঠাবে না। উনি খুব নার্ভাস হয়ে পড়ে। আমি রতনকেও যেতে নিষেধ করব। সে কি? সে কি মানে? মানে তুমি এখন থেকে রাত দিন ওর সঙ্গে থাকবে নাকি? হ্যাঁ, তাতে তোমার খুব অসুবিধা হবে? বিন্দু মাত্র নয়, বড় স্বস্তিই পাবো। সরি, তোমাকে স্বস্তি দেওয়ার কোনো আকাঙ্ক্ষা আমার নেই। আমি নিজের জন্যই থাকবো। দাদাবু ফোন আসছে। ওহো, হ্যালো। হ্যাঁ নারায়ণবাবু বলুন। না, এখনো কাগজ দেখিনি। টিভিতেও বলছে? কোন চ্যানেল? আচ্ছা আচ্ছা আচ্ছা। সর্বনাশ। কার? হ্যাঁ, কার? না মানে একটা বিজ্ঞাপন দিতে বলেছিলাম নারায়ণবাবুকে, উনি তার সঙ্গে নিজে থেকে কিসব জুড়ে দিয়েছেন। কিসের বিজ্ঞাপন? আমি চেয়েছি এই ভদ্র মহিলার আত্মীয় স্বজনদের খুঁজে বের করতে। ওর নাম সুশীলা দেবী, এছাড়া আমি আর কিছুই জানি না। 60 বছর পর যারা বেঁচে আছে তারা ওর দায়িত্ব নিতে রাজি হবে? জানি না, তাদের রিয়াকশন কি হয় সেটাই দেখতে চেয়েছিলাম। এখন যারা আছেন উনি তাদের ঠাকুমা বা দিদিমা। তাদের উনি মেনে নিতে পারবেন না। কাল সারা রাত আমার হাত ধরে বসেছিল। ভোরে ঘুমোলে আমি একটু ঘুমোতে পেরেছি। ও, এখন এখনো ওর ঘুম ভাঙেনি। তা সর্বনাশটা কিসে দেখলে? শোনো, হ্যাঁ, আজ থেকে 60 বছর আগে সুশীলা দেবী নামে এক বিধবাকে বৃন্দাবনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তিনি এতকাল সেখানেই ছিলেন। এই সুশীলা দেবীর নামে বেশ ভালো রকম সম্পত্তি সদ্য আবিষ্কৃত হয়েছে। যেহেতু সুশীলা দেবী বৃন্দাবনবাসী, তাই তিনি তার আত্মীয়দের মধ্যে সেই বিষয় বন্টন করতে ইচ্ছুক।
সুশীলা দেবীর আত্মীয় বা পরিচিত যদি কেউ জীবিত থাকেন তাহলে উপযুক্ত প্রমাণ সহ যোগাযোগ করুন। টেলিফোন নাম্বার। এটা সর্বনাশ নয়, এখন যে আত্মীয় নয় সেও তো চলে আসবে। ও নারায়ণবাবু, এটা কি করলেন? ভালোই করেছেন। ভালোই করেছে। হ্যাঁ, এমনি এমনি যোগাযোগ করতে বললে আত্মীয় স্বজন এড়িয়ে যেতে চাইতো। এখন দায়িত্ব নিতে হবে না বলে টোপ দিতে চলে আসতে পারে। যাকে আমি তো কাল এখানে থাকবো বলে আসিনি, বাধ্য হয়ে আমাকে থাকতে হয়েছে। আমি ও বাড়ি যাচ্ছি। মাসিমা ঘুম থেকে উঠে যদি ব্যস্ত হয়ে পড়ে তাহলে রতনকে বলো সামলে আরে, দিতে। মানে রতন কি পারবে? পারতে হবে। আমি এক বস্ত্রে আর কতক্ষণ থাকবো? চল। হায় হায় হায়, ঘুম ভেঙে গেছে আর ভাঙতেই বহুদিন নাম ধরে কাঁদছে। সর্বনাশ। কার? অন্তত আমার নয়। রতন, হ্যাঁ, তুমি একবার ওই বাড়ি যাও। মাকে বলবে আমার জামা কাপড়, পেস্ট, ব্রাশ সব গুছিয়ে দিতে, তুমি নিয়ে এসো। যাও। তেত্রিশটা ফোন পেয়েছি। ওহ, কথা বলতে বলতে দেখছি পাগল হয়ে যাবে। কাজের কাজ কিছু হলো? হ্যাঁ, 33টার মধ্যে 3টে ফোনের কথাই মনে হয়েছে দুজন সুশীলা দেবীর আত্মীয় হলেও হতে পারে, তৃতীয় জন পরিচিত। আর বাকিটা? ওরা সবাই জানতে চেয়েছে সম্পত্তির পরিমাণ কত, কি কি আছে। প্রত্যেকের এক ঠাকুমা বৃন্দাবনবাসী। আর বাকি তিনজন? বাকি তিনজনের একজন থাকেন শ্রীরামপুর। তিনি বলেছেন তার মেজু ঠাকুরদার স্ত্রীর নাম ছিল সুশীলা। মেজু ঠাকুরদা মারা যাওয়ার পরে তিনি বৃন্দাবনে চলে যান। প্রথম টাকা পাঠানো হলো। ঠাকুরদা মারা যাওয়ার পরে সেটাও বন্ধ হয়েছে। ওর বিয়ের ছবি আছে ওর কাছে। ওর বাবা এখন জীবিত নেই। না না, বিয়ের ছবি দেখে কি চেনা যাবে? হয়তো 15-16 বছর বয়সে বিয়ে হয়েছিল। ধরুন অসম্ভব। 2 নম্বর ফোনটা খুব ইন্টারেস্টিং। এই ভদ্রলোক বলছেন, এই ভদ্রলোক থাকেন বেহালা। আচ্ছা, বলেছেন তার দিদির নাম ছিল সুশীলা। মামা দিদির বিয়ে দিয়েছিল। দিদি বিধবা হওয়ার পরে মা বাড়িতে ফিরে এলে তিনি তাকে বৃন্দাবনে পাঠিয়ে দেন। এই ভদ্রলোকের বয়স তখন 7 বড় হয়ে দিদির খোঁজে বৃন্দাবনে গিয়েছিলেন, কিন্তু খুঁজে পাননি। তার দিদির কোনো ছবি নেই তার কাছে। কিন্তু দিদির সঙ্গে যদি কথা বলার সুযোগ পায় তাহলে নিশ্চয়ই তিনি পুরোনো দিনের কথা প্রমাণ করে দিতে পারেন। অসম্ভব, একেবারেই অসম্ভব। আমার সঙ্গে যিনি কথা বলেন না, দেখলে কুকড়ে যান, তার মুখ থেকে কথা বের করানো যাবে না। আচ্ছা, তৃতীয়টা? এই ফোনটা খুব ইন্টারেস্টিং। এই ভদ্রলোক বলছেন ওর বয়স এখন 84, থাকেন বাগবাজার। বাগবাজার? হ্যাঁ, এককালে খুব কনজারভেটিভ এলাকা ছিল। তা কি বললেন ভদ্রলোক? ভদ্রলোক অনুরোধ করলেন আমাদের ওর সঙ্গে একবার দেখা করতে। কেন? উনি কি সুশীলা দেবী নামের কোনো মহিলাকে চিনতে? হ্যাঁ, তবে তিনি জানেন না তিনি ফিরিয়ে না। তিনি যাকে জানতেন তাকে 60 বছর আগে কাশীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে শুনেছি। বৃন্দাবনে পাঠিয়ে কাশী বলে প্রচার করা হতে পারে, এই কথাটা আগে কখনো ভেবে দেখে। কিন্তু এই 60 বছরের ব্যাপারটা মিলে যাওয়ায় এখন মনে হচ্ছে সেটা হলেও হতে পারে। হাঁটাচলা করেন না? 2 বার ভাড়াটা হয়েছে। 3 তলার ছাদে ওর ঘর। বাধ্য না হলে নামেন না। আমাদের সঙ্গে যদি কথা বলে তেমন আসা দরকার হয় তাহলে তিনি আসবেন। আর হ্যাঁ, ভদ্রলোক অবিবাহিত, একাই থাকে। নাম? আশুতোষ মিত্র। আর হ্যাঁ, এটাও বললেন যে সুশীলা দেবীর কোনো সম্পত্তি ছিল না, কেউ তাকে দেবেও না। আপনারা যখন সম্পত্তির কথা লিখেছেন আমার মনে হচ্ছে আপনাদের সুশীলা দেবীকে আমি চিনি। কিন্তু এই 60 বছরের ব্যাপারটা এতটা মিলে গেল যে ফোন না করে পারলাম না। চলুন, হ্যাঁ? চলুন চলুন, উঠুন। এখনই? হ্যাঁ। ওর ফোন নাম্বার তো বাড়িতে রাখা আছে, কাল সকালে ফোন করে না হয় যাওয়া যাবে। আপনাদের দোষ হলো এই অকারণে দেরি করা। ধরুন কাল সকালের আগে যদি উনি ওপরে চলে যান, উঠুন। চলুন চলুন চলুন। এই রতন, যাই। আমরা বেরোচ্ছি, 9টার মধ্যে ফিরবো। আচ্ছা, হ্যাঁ, ওই সুশীলা দেবী আশুতোষ বাবুর কিরকম আত্মীয় হতেন বলেছেন? না কিছু বলেননি। অবশ্য আমিও জিজ্ঞাসা করিনি। আচ্ছা, চলুন চলুন।
তবে কি শুনে বেজেছে কোথাও খেলা বাঁশি, বাঁশি যতবার বাজে, শুরু শেষ তার মাঝে। এই যে খুকি, এই বাড়িতে আশুতোষ মিত্র নামে কেউ থাকেন? আজ পর্যন্ত ভোটার কার্ড করার লোক ছাড়া বড়বাবুর কাছে কেউ কখনো আসেনি। হ্যাঁ, থাকে। ওনার কাছে কেউ আসে না? না, এবারে কেউ ওনার সাথে কথা বলেন না, শুধুমাত্র আমি ছাড়া। কেন? সবাই বলে উনি খুব ক্যাটকেট করে কথা বলেন। ওর কাছে যে কাজ করে সেই পদ্মবিধি কিন্তু প্রায় কাজ ছেড়ে দেওয়ার কথা বলে। তাহলে তুমি যাও কেন? আমি তো দাবা খেলতে আসি। দাবা খেলবার সময় তো কথা বলতে পারেন না। তা আপনারা কোথা থেকে আসছেন? ওনার সঙ্গে ফোনে কথা হয়েছে, উনি আমাদের আসতে বলেছেন। ও আচ্ছা আচ্ছা, আসুন। ওই তিনতলার ওপরে যেতে হবে। আসুন আসুন আসুন। চলো। দাদু, দাদু, এরে দেখো কে এসেছে তোমার সাথে দেখা করতে। কে পাঠিয়ে দে। কেউ বলেছিল ছিছি, কেউ বলেছিল আপনি লেখক, আগে আপনি প্রকাশক, আগে তা কি লেখেন? গল্প, উপন্যাস। গল্প, উপন্যাস লোকে পড়ে? ওর বই খুব ভালো বিক্রি হয়। না, সে বিক্রি করেন আপনি। আর ভালো বিক্রি যখন বলছেন তখন নিশ্চয়ই ওকে ভালো টাকা পয়সাও দেন। প্রকাশকরা তো সাধারণত লেখকদের সত্যি কথা বলে না বলে জানতাম। তা বিজ্ঞাপনটা তো গ্যাটের পয়সা খরচ করে দিয়েছেন। আগে ওর অনুরোধে। কেন? আপনার কিসের এত ইন্টারেস্ট? ভদ্রমহিলাকে দেখি বৃন্দাবনের রাস্তায় এক পাশে বসে কাঁদছে, ভিক্ষে চাননি, নিজের মৃত্যু কামনা করছে। আত্মহত্যা করা পাপ বলে সে বোঝা বাড়াতে চাননি। আমার মনে হয়েছিল উনি খুব ভালো বংশের মেয়ে। বাড়িতে থাকলে ছেলে মেয়ে নাতি নাতনির সঙ্গে থাকতে পারবেন। আমি ওকে কলকাতায় নিয়ে এলাম, ওর উৎসটা খুঁজতে চাইছি। আর ওই বিষয় সম্পত্তির ব্যাপারটা? ওটা আমার আইডিয়া। এমনি বিজ্ঞাপন দিলে ওর আত্মীয় স্বজনরা এগিয়ে আসতে নাও পারে, কিন্তু বিষয় সম্পত্তি পাওয়া যাবে এই লোভে আসতে পারে। ও, তাহলে তো বাজার বসে গেছে আপনার বাড়ির সামনে। থাকবে। না না না, লেখক মশাই, রাস্তা থেকে কোনো বৃদ্ধাকে বাড়িতে তুলে নিয়ে আসার গল্পটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। আমি যা সত্য বলে মনে করি তা আমি বলে ফেলি। এ বাড়ির সকলেই আমাকে এড়িয়ে যায়, ভালোই করে। আপনি বিয়ে করেননি? না, সিদ্ধান্তটা ভুল নেই। এ বাড়িতে জন্মেছি, পড়াশোনা করার পর চাকরি বাকরিও করেছি। অবসর নেওয়ার পর যখন মা মারা গেলেন তখন থেকে এই ছাদের ঘরে রয়েছে। দুবার হার্ট অ্যাটাক হয়েছিল, তখন মনে মনে গালাগাল করলেও ভাইয়ের ছেলেরাই নিয়ে গেছে হাসপাতালে। আর হ্যাঁ, দুটো করে খবরের কাগজ রোজ পড়ি। আচ্ছা, সুশীলা দেবী আপনার কে হতে? কেউ না। আপনি তাকে চিনতেন? জানতাম। এই যে গলিতে আমার বাড়ি, এর ঠিক দ্বিতীয়টায় ওরা থাকতো। একটু যদি বলেন। কি আর বলবো, ওর বিয়ে দেওয়া হয়েছিল হাওড়ার মুখার্জি পরিবার, প্রায় হাত পা বেঁধেনি। কেন? সে সময় বাড়ির মেয়েদের যদি কাউকে ভালো লেগে যায় তাহলে বাড়ির অভিভাবকরা তো একটু আতঙ্কিত হতেন। তাই ওকে
জোর করে বিয়ে দেওয়া হয়েছে। বিয়েটা কোথায় হয়েছিল? বাড়িতে? না, ওকে ওর মামার বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয়েছিল। আর 2 বছর পরে সে বিধবা হয়ে এ বাড়িতে চলে এলো। আর বিধবা হলে তখন তো মেয়েরা বাপের বাড়িতেও গলগ্রহ হয়ে যেত। কিন্তু বিধবারা সে সময় আবার বিয়ে করতেন বলে জানি। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। কিন্তু কি জানেন, কোন পাপের কারণে সে বিধবা হয়েছে এটা যদি তার মাথায় একবার ঢুকে যায়, তাহলে সে নিজেকে কষ্ট দিয়ে প্রায়শ্চিত্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। বিয়ে করে আরেকজনের জীবনকে সে তো নষ্ট হতে দিতে চায় না। তাই তাই পরিবারের লোকেরা যখন তাকে কাশীবাস করতে বলল, তখন সে গোপনে সেখানে চলে গেল। একাই গিয়েছিলেন? না, তার এই চলে যাওয়ার ব্যাপারটা প্রতিবেশীদের কাছে গোপন রাখা হয়েছিল। আমরা বাইরের লোকেরা সবাই জানতাম যে সে বিধবা বলে বাড়ির ভেতরে নিজেকে আড়াল করে রেখেছে, বিধবা বলে বাড়ির বাইরে আসতে চাইছে না। যখন জানতে পারলেন কি প্রতিক্রিয়া হয়েছিল? খুব খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে, ভীষণ খারাপ লেগেছে। আচ্ছা, সবাই তো ওর খোঁজে কাশিতে যান না, আপনি গিয়েছিলেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম। কেন? বুঝিয়ে সুঝিয়ে সুশীলাকে ফিরিয়ে আনতে। যার জীবন শুরুই হয়নি সে কেন শেষের পথে পা বাড়াবে বলুন তো? আচ্ছা, ধরুন যদি ওর দেখা পেতেন, যদি ওকে বোঝাতে পারতেন, যদি উনি কলকাতায় ফিরে আসতেন, তাহলে? তাহলে আমি আজও অবিবাহিত থাকতাম না। আপনি কি এই কারণেই বিয়ে করেননি? এ প্রশ্নের উত্তর আমি কখনো কাউকে দিইনি। Sorry. আচ্ছা, এই সুশীলা দেবী আর আপনি যার কথা বলছেন সেই সুশীলা দেবী যে এক মানুষ, তা তো নাও হতে পারে। একদম ঠিক কথা। আচ্ছা, আপনি যাকে চিনতেন তার ঘনিষ্ঠ আত্মীয় কে কে আছে? না 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 না, কেউ নেই, কেউ নেই। বাবা মায়ের তো থাকার প্রশ্নই ওঠে না। তবে 2 ভাই ছিল, এক ভাইয়ের বোধহয় সন্তানাদি হয়নি, আর এক ভাইয়ের বোধহয় একটি মেয়ে আছে, প্রবাসে থাকে। সেই মেয়ে জামাইয়ের দৌলতে ওই বাড়িটা বিক্রি হয়ে গেছে, আর প্রমোটারের কৃপায় সেই বাড়িটার চেহারাটা একদম বদলে গেছে। আচ্ছা, আপনার কাছে ওর কোনো আইডেন্টিফিকেশন আছে যা দেখে চেনা যাবে? না, মুখ বা চোখ নাকি তেমন কোনো চিহ্ন ছিল বলে তো মনে পড়ছে না, মনে পড়ছে না। না না না, তবে তবে তার চুল খুব ঘন এবং কোঁকড়া ছিল। এখন তো কদম ছাড়, বেশিরভাগই সাদা। কদম ছাড় সাদা? না 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 না, তাহলে আমার দেখা সুশীলা নয়। না, হঠাৎ এই কথা বলছেন কেন? আরে ওদের বংশের কারো চুল পাকতো না। ওর বাবা 80 বছর বয়সে মারা গেছে, চুল তো কালোই ছিল। ওর দাদা 60-এর পরে মারা গেছে, হ্যাঁ, কাঁচা চুল নিয়েই মারা গেছে। না মানে, উনি যে অবস্থায় ছিলেন, অসুখে ভুগে আপেটা খেয়ে, সেক্ষেত্রে ওর বেলা হয়তো পারিবারিক ট্র্যাডিশন কাজ করেন, হতে পারে। আপনার কাছে ওর কোনো ছবি আছে? কি আশ্চর্য! কে দেবে আমাকে ছবি? সে সময় আমি পাড়ার যুবক, পরপুরুষ, আর সে সময় বাড়ির মেয়েদের ছবি তোলার সুযোগ হতো না। আর যদি বা সুযোগ হয়, সে ছবি বাড়ির বাইরে যাবে কেন?
আমি তখন পরপুরুষ যুবক। তো আপনি কি ওনার বন্ধু ছিলেন? কি আশ্চর্য, আমি কি করে ওর বন্ধু হব? পাড়ার যুবক তখন আমি, স্কুলে যাওয়া আসার পথে একটু চোখাচোখি হতো, আর একটু সুযোগ পেলে একটু হাসত। একবার ওর বান্ধবীর ভাইয়ের হাত দিয়ে একটা চিরকুট পাঠিয়েছিল, তাতে একটা লাইন লেখা ছিল, ওভাবে দেখলে আমার লজ্জা করে। ব্যাস, এর বেশি এগোনো সম্ভব ছিল না সে সময়, সম্ভব ছিল। আরে বাবা, বন্ধু হতে গেলে না পরস্পরকে জানতে হয়। আচ্ছা, ওই চিরকুটটা কি এখনো আপনার কাছে আছে? অকারণে ফেলে দেব কেন? তাহলে দেখুন, আপনাদের যদি আপত্তি না থাকে, আমার মনে হয়েছে আমি একবার আপনাদের ওই মহিলার সঙ্গে একবার কথা বলতে পারি। যদি কথা বলতে না চান তাহলে আমি ফিরে আসব। আমি কথা বললেই বুঝতে পারবো উনি আমার দেখা সুশীলা কিনা। মানে সমস্যাটা এখানে। সমস্যা? হ্যাঁ, উনি অপরিচিত কারোর সঙ্গে কথা বলেন না, ও। ভীষণ রিয়াক্ট করেন। কি কষ্টে যে ওকে এখানে এনেছি ও তা আমরাই জানি। নীলা এসে পড়েছিল বলে বেঁচে গেছি। নীলাকে স্ত্রী এসে পড়েছেন মানে? বাড়ির বাইরে থাকেন? ওর বাবার কাছে। বাবার কাছে থাকেন? সন্তানাদি হয়নি? না। আত্মীয় স্বজন সঙ্গে থাকেন? না। না, বললেন না যে অপরিচিত দেখলে ভীষণ রিয়াক্ট করেন, তা আপনার স্ত্রীকে দেখে করেননি? আশ্চর্যের বিষয় না, এখন ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। দেখুন, সব শুনে আমার মনে হচ্ছে আমার একবার যাওয়া দরকার। আমার একবার যাওয়া দরকার। তাহলে কাল সকালে আসতে পারবেন? সকালে? কাল সকাল 9টা নাগাদ এসে আমি আপনাকে নিয়ে যাব। না না, আপনি বরং এক কাজ করুন না, আমাকে ঠিকানাটা দিয়ে যান, তাহলে আমি চলে যাব। আর দয়া করে যদি ফেরার পথে কষ্ট করে আমাকে পৌঁছে দেন তাহলে খুব ভালো হয় আর কি। আপনি নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত। হ্যাঁ, ঠিকানাটা দিন। আসলে আপনারা বিজ্ঞাপন দিয়ে আবার আশা জোগালেন, আশায় মনে চাষা। অপেক্ষাটা শেষ করে দিয়ে যেতে চাই চলে যাওয়ার আগে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক। তোমার প্ল্যানটা কি? কি ব্যাপারে? মাসিমার ব্যাপারে। মাসিমার ব্যাপারে? হ্যাঁ। যদি কেউ এসে প্রমাণ দিতে পারেন যে উনি তাদের আত্মীয়া, তাহলে নিয়ে যেতে পারেন, না হলে আমি তো আর বৃন্দাবনে রেখে আসতে পারি না। আর যদি কেউ প্রমাণ দিতে না পারেন তাহলে উনি এখানেই থাকবেন, আর আমাকেও এই বাড়িতে থাকতে হবে, তাই তো? আমি বুঝতে পারছি তোমার খুব অসুবিধে হচ্ছে। না, ওর সঙ্গে থাকতে আমার বিন্দুমাত্র অসুবিধে হচ্ছে না। বরং আজ সকালে উনি যখন আমাকে খুকি বলে ডাকলেন তখন কি যে ভালো লাগছিল না। বাবা, খুকি? আমি কোনো মন্তব্য শুনতে চাইনি। একটা কথা বলতে পারি? সীমার মধ্যে থেকে বলবে। হঠাৎ এই বাড়িটা কেমন অন্যরকম হয়ে গেছে না? একটু প্রাণ ফিরে এসেছে।
মাসিমা এসেছেন বলে। কিন্তু একটা কথা আমি যত ভাবছি তত ভয় পাচ্ছি। হ্যাঁ, ওই ভদ্রলোক বয়স্ক মানুষ, এত দূরে এসে যদি দেখা না পান। কিন্তু কথা না বললে উনি বুঝতে পারবেন না দুটো মানুষ এক খেলে। বৃদ্ধা কথা বলবেন না শুনেও তো আসতে চাইলে। কি আশ্চর্য! তুমি তখন থেকে বৃদ্ধা বৃদ্ধা করছো কেন? ওহো, সরি সরি, মাসিমা। এই তুমি যদি ফিল্ড তৈরি করে রাখো তাহলে খুব ভালো হয়। ওহো, কিভাবে করব জানি না। আচ্ছা হ্যাঁ? আচ্ছা, মাসিমাই যদি ভদ্রলোকের সুশীলা হন, এই, তাহলে কি হবে? না, ওর পক্ষে নিশ্চয়ই নিয়ে যাওয়া সম্ভব নয়। এটা তো ভেবে দেখিনি, ওর পক্ষে সেটা বোধহয় সম্ভব নয়। আমি আমি প্রার্থনা করছি মাসিমা মাসিমা যেন ভদ্রলোকের সুশীলা না হন। আসুন আসুন আসুন। আসুন। এখানে বসুন। না না বসে একটু জিরিয়ে নিন। না না, আজ আমার কোনো পরিশ্রম হয়নি। না না, বসুন। পরিশ্রম হয়নি। তুমি নীলা? আগে হ্যাঁ। শুনলাম একদম অপরিচিত মানুষ তোমার উপরে ভরসা রেখেছে। হ্যাঁ, আসলে চেনা মানুষেরাই তো ভুল বোঝে। মেসমশাই, হ্যাঁ, আপনি নিশ্চয়ই ওনাকে দেখবেন, কিন্তু উনি যদি আপনাকে অপমান করে ফেলেন দয়া করে কিছু মনে করবেন না। বেশ বেশ, কিন্তু আমি তোমার মেসমশাই হলাম কি করে? আমি তো অবিবাহিত। তোমার মাসিমা যদি আমার স্ত্রী হতেন তাহলে ওই সম্বোধনটা ন্যায়সঙ্গত হতো কিনা। সরি সরি। তুমি বরং আমাকে দাদু বলে ডেকো। অবিবাহিতদের দাদু হতে কোনো অসুবিধে নেই। বেশ, একটু চা করুন। চা? না, চা তোমরা খেতে পারো, আমি তো চা খাই না। একবার দেখে এসো ওকে নিয়ে যাওয়া যায় কিনা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ।
সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না গো, এসেছি দণ্ড দুয়ের তরে, আজ তোমারে দেখতে এলেন অনেক দিনের পরে। দেখব শুধু মুখখানি, শোনাও যদি শুনবো বাণী। দেখব শুধু মুখখানি, শোনাও যদি শুনবো বাণী। না হয়ে যাব আড়াল থেকে, হাসি দেখে দেশান্তরে, আজ তোমারে দেখতে এলে। আপনি কি আশুদা বলে কাউকে চিনতেন? আপনি কি নিবেদিতা স্কুলে পড়তেন? স্কুলে আপনার এক বান্ধবী ছিল, নাম কমলা, আপনার মনে পড়ে? আচ্ছা, আমি কি আপনাকে একটিবার দেখতে পারি? না, আমাকে মাফ করবেন, আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আপনি ভালো থাকুন, খুব ভালো থাকুন, আপনি খুব ভালো থাকুন। এটা বয়ে বেড়াবো না। না, চিনতে পারেননি। যাওয়ার সময় বললেন ওর পরিচিত সুশীলা বেশ লম্বা ছিলেন। মাসিমার কোনো রিয়াকশন নেই, খারাপ লাগছে। যাওয়ার সময় চিরকুটটা দিয়ে গেলেন। 60 বছর কাছে রেখে আজ বললেন এটাকে আর বহন করব না। হ্যাঁ, তুমি আমার কথা শুনলে না। যাক, উনি এটা
খুব স্যাড। যাওয়ার পথে আশুতোষ বাবুর মারাত্মক হার্ট অ্যাটাক হয়েছে। নারায়ণবাবু ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। একটা মানুষ 60 বছর একটা চিঠি আগলে বেঁচে রইলেন, আর আমরা এত কাছাকাছি থেকেও কত দূরত্ব আমাদের মধ্যে, কত দূরত্ব। নীলা, নীলা